আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো তোমরা সবাই আমাকে নক করছিলা যে আমরা একটা ক্লাস নেওয়ার জন্য, যেহেতু তোমাদের কাছে যেতে পারতেছি না পড়াতে, মানে বাসায় যেতে পারতেছি না পড়াতে, বা আমার প্রাইভেট কেয়ারটা খোলা রাখতে পারতেছে না এই করোনার মধ্যে, কীভাবে খোলা রাখবো। তো আমি চেষ্টা করতেছি যে ভিডিও ক্লাসের মধ্যে ইউটিউবে ক্লাস নিয়ে তোমাদেরকে বোঝানোর জন্য। তো তোমরা একটু খেয়াল করো, আজকে আমি যেই টপিকস নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রসায়ন। রসায়নের মধ্যে যে টপিক সেটা হচ্ছে লা-শাতেলের নীতি। তো এই লা-শাতেলের নীতিতে আমরা অনেকে মুখস্থ করছি, সেটা হচ্ছে কোনো উপমুখী বিক্রিয়ায় সাম্যাবস্থা থাকাকালীন যদি তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদির পরিবর্তন করা হয় তবে সাম্যের অবস্থা এমনভাবে পরিবর্তিত হয় যেন তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদির পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। তো আমরা সবাই এই লা-শাতেলের নীতিটা মুখস্থ করতে করতে মানে কি বলবো পারতেছি না, কিভাবে কি এগুলো কিছু মানে অনেকেই ঝামেলায় পড়ে যাও যে তারা পারো না। আসলে সবাই পারবা, খুবই ইজি, খুবই সিম্পল একটা টপিকস লা-শাতেলের নীতি। কিন্তু পরীক্ষার জন্য যারা যারা এসএসসি পরীক্ষার্থীদের জন্য এই টপিকসটা খুব গুরুত্বপূর্ণ, কারণ লা-শাতেলের নীতি থেকে বারবার কোশ্চেন আসেই, মানে 2, 4, 10 এরকম কোশ্চেন থাকেই। যদি 10 না থাকে তাও 2, 4-এ থাকে, কারণ অনেক এমসিকিউ কোশ্চেন করে দেয় এই লা-শাতেলের নীতি থেকে। অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস এই লা-শাতেলের নীতি, কিন্তু খুব সহজ। তো আমরা আজকে লা-শাতেলের নীতিটা মুখস্থ মানে বোঝার জন্য যে টপিকসগুলো প্রথমত বুঝবো সেটা হচ্ছে সাম্যাবস্থা আসলে কি। লা-শাতেলের নীতিতে সাম্যাবস্থার কথা বলা হয়েছে। এই সাম্যাবস্থাটা আসলে মানেটা কি সেটা আমরা আগে বুঝবো, তারপর যে বিষয়টা বুঝবো যে লা-শাতেলের নীতিতে তাপের কথা বলা হয়েছে। আসলে অনেক ধরনের বিক্রিয়া আছে, সেটা হচ্ছে আমরা জানি যে অনেক কিছুর উপর ভিত্তি করে বিক্রিয়া আছে। আমরা জানি তাপের উপর ভিত্তি করে বিক্রিয়া আছে, যেমন তাপ উৎপাদী বিক্রিয়া হবে নাকি তাপ হারি বিক্রিয়া হবে। অর্থাৎ লা-শাতেলের নীতিতে তাপের উপর ভিত্তি করে বিক্রিয়া শ্রেণীবিভাগটা আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। এই জন্য কিন্তু আমি তাপের উপর ভিত্তি করে বিক্রিয়া মানে তাপ বিষয়টাকে সংজ্ঞায়িত করব। তারপর চাপ, ঘনমাত্রা এই বিষয়টাকে আমি সংজ্ঞায়িত করব, যেন তোমরা খুব ভালোভাবে খুব সহজভাবে এটা বুঝে ফেলো। তো আমরা একটু খেয়াল করো যে লা-শাতেলের নীতি পড়ার জন্য আমাদের প্রথমত যে টপিকসটা খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে সেটা হচ্ছে উভমুখী বিক্রিয়াটা খুব ভালোভাবে জানতে হবে। আসলে উভমুখী বিক্রিয়াটা কাকে বলে, উভমুখী বিক্রিয়াটা খুব ভালোভাবে জানতে হবে। তারপর উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাবস্থার বিষয়টাকে খুব ভালোভাবে জানতে হবে। একটি বিক্রিয়া কখন সাম্যাবস্থা হয়, কি সাম্যাবস্থা আসলে কি সেটা জানতে হবে। তাপের উপর ভিত্তি করে বিক্রিয়া কত প্রকার সেটা জানতে হবে। ঘনমাত্রা আসলে কি, একটা বিক্রিয়ার ঘনমাত্রা আসলে কি সেটাও জানতে হবে। সাম্যের অবস্থান, অনেক সময় আমরা বলি যে লা-শাতেলের নীতি অনুসারে সাম্যের অবস্থান ডানে অগ্রসর হবে, বামে অগ্রসর হবে, সম্মুখমুখী অগ্রসর হবে, পশ্চাৎমুখী অগ্রসর হবে। অর্থাৎ সাম্যের অবস্থানটা কোথায় থাকে এক্স্যাক্টলি এবং কি পরিবর্তন করালে কিভাবে পরিবর্তন হবে সেই বিষয়টা আমরা খুব ভালোভাবে শেয়ার করব। আর আরেকটা বিষয় হচ্ছে যে প্রশমিত, এখানে নতুন একটা শব্দ, সেটা হচ্ছে প্রশমিত হয়। এই প্রশমিত হয় ফলাফল, পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়, সেই টপিকটা আমরা খুব ভালোভাবে আজকে জানার চেষ্টা করব। তো চলো আমরা জেনে আসি প্রথমত উভমুখী বিক্রিয়া কাকে বলে। ঠিক আছে, তো একটু খেয়াল করো, আমরা আলোচনা করব হচ্ছে উভমুখী বিক্রিয়া কাকে বলে। তো আমরা জানি যে উভমুখী বিক্রিয়া কাকে বলে, আমরা এর অনেক আগের টপিকসগুলোতে পড়ে আসছি উভমুখী বিক্রিয়া কাকে বলে। তাও আমরা লা-শাতেলের নীতি ব্যাখ্যা করার জন্য উভমুখী বিক্রিয়া কাকে বলে বা উভমুখী বিক্রিয়া কিভাবে চিনবো, কোন বিক্রিয়াতে উভমুখী হবে এগুলো কিভাবে চিনবো, এগুলো আমরা একটু দেখে নেব। ঠিক আছে, তো উভমুখী বিক্রিয়া আসলে কি, আমি একটা লিখি, নাইট্রোজেন প্লাস হচ্ছে হাইড্রোজেন, তো বিক্রিয়া করে তোমার কি করলো, NH3 উৎপন্ন করলো। ঠিক আছে, তো আমি যদি সমতাকরণ করি তাহলে কি হবে একটু খেয়াল করো। সমতাকরণ করলে এখানে 3 দিতে হবে আর এখানে 2 দিতে হবে। আমরা সমতাকরণ অন্য একটা টপিক্সে পড়ে আসবো। ঠিক আছে, এখানে এত লং ডিউরেশন নেওয়া যাবে না সমতাকরণ। তো একটু খেয়াল করো, এটা একটা বিক্রিয়া। তো এই বিক্রিয়াটা দেখা যাচ্ছে যে এই যে একটা চিহ্ন আছে এটাই হচ্ছে উভমুখীর চিহ্ন। যদি কোনো একটি বিক্রিয়ায় এই যে এই ধরনের চিহ্ন থাকে তাহলে আমরা সেটা বুঝবো একটা উভমুখী বিক্রিয়া। অর্থাৎ লা-শাতেলের নীতি শুধুমাত্র উভমুখী বিক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ, অন্য কোনো বিক্রিয়ায় কিন্তু লা-শাতেলের নীতি প্রয়োগ করা যাবে না, শুধুমাত্র উভমুখী বিক্রিয়ার জন্য লা-শাতেলের নীতি প্রয়োগ করা যাবে। তো আমি একটু বলে নিচ্ছি উভমুখী বিক্রিয়া কাকে বলে। কোনো একটি বিক্রিয়ায় বিক্রিয়কসমূহ বিক্রিয়া করে যদি উৎপাদ উৎপন্ন করে এবং পুনরায় ওই উৎপাদ বিক্রিয়া করে যদি বিক্রিয়াকে পরিণত হয় তাহলে ওই ধরনের বিক্রিয়াকে বলা হবে উভমুখী বিক্রিয়া। আবারও খেয়াল করো, কোনো একটি
বিক্রিয়ায়, এটা হচ্ছে একটা বিক্রিয়া, তো এই যে এই বিক্রিয়ায় বিক্রিয়ক হচ্ছে এটা, উৎপাদ হচ্ছে এটা। এই যে একটি বিক্রিয়া, এই বিক্রিয়ার মধ্যে বিক্রিয়ক সমূহ যদি বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করে এবং পুনরায় উৎপাদ সমূহ যদি বিক্রিয়া করে আবার বিক্রিয়ক উৎপন্ন করে, তাহলে সেই বিক্রিয়াকে বলা হবে উভমুখী বিক্রিয়া। তো তোমরা একটু খেয়াল করো যে উভমুখী বিক্রিয়ার মধ্যে আমাদের উভমুখী বিক্রিয়াটা খুব গুরুত্বপূর্ণ লা-শাতিলের নীতির জন্য। আসলে লা-শাতিলের নীতিতে উভমুখী বিক্রিয়া ছাড়া কিন্তু অন্য কোনো বিক্রিয়া হয় না। তোমাদের সম্ভবত 2019 সালে একটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে যে মানে কয়েকটা বিক্রিয়া 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার রোমান সংখ্যায় লেখা ছিল যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার বিক্রিয়ায়। তো ওইখানে উপরের যে বিক্রিয়াটি মানে লা-শাতিলের নীতিতে প্রযোজ্য হয় সেটা হচ্ছে একটা বিক্রিয়াতে প্রযোজ্য হয়, সেটা হচ্ছে যে তোমার উভমুখী বিক্রিয়ায় কিন্তু লা-শাতিলের নীতিটা কাজ করবে, অন্য কোনো বিক্রিয়া কিন্তু লা-শাতিলের নীতিটা কাজ করবে না। আচ্ছা, এখন একটু খেয়াল করো যে সাম্যাবস্থা আসলে কাকে বলে। সাম্যাবস্থা কাকে বলে তো আমরা একটু খেয়াল করি। ধরো এখানে একজন মানুষ আছে, এখানে আরেকজন মানুষ আছে, দুইজন মানুষ। তো এই মানুষটার তোমার একটু খেয়াল করো, আমি এঁকে দিচ্ছি, এখানে একটা মানুষ, এখানে আরেকটা মানুষ, এখানে আরেকটা মানুষ। তো এই মানুষটার মনে করো যে ওজন হচ্ছে তোমার, ভর হচ্ছে 30 কেজি, এই মানুষটার ভর হচ্ছে 30 কেজি, এই মানুষটার ভর হচ্ছে 60 কেজি। তো একটু খেয়াল করো, যদি তোমাকে বলা হয় যে সাম্যাবস্থা দেখাও, তাহলে তোমরা কি বলবা যে এই যে এখানে এই 60 কেজি মানুষটাকে আলাদাভাবে করবা আর 30 কেজি করে দুইটা মানুষকে আলাদাভাবে করবা, বলবা যে এই যে এইখানে আলাদাভাবে করে বলবা যে এটা হচ্ছে সাম্যাবস্থা, এখানে 30 কেজি আর 30 কেজি মোট 60 কেজি আর এখানে একাই 60 কেজি, তাহলে এটাকে বলা হয় সাম্যাবস্থা। তো একটু খেয়াল করো, আমি যদি অন্যভাবে বলি যে ওই ভাত খেতে পারে 2 প্লেট আর ওই ভাত খেতে পারে 1 প্লেট, ঠিক আছে, তো ওই আবার ভাত খেতে পারে তোমার 2 প্লেট। তো এখন যদি বলি যে তোমরা কিভাবে এটাকে সাম্যাবস্থায় করবা, তাহলে কিন্তু আর পারবা না, কারণ আসলে সাম্যাবস্থা বিভিন্ন মানে কি বলবো, এটাকে তোমার অনেক কিছুর উপর ডিপেন্ড করে। যেমন আমি ভরের উপর ডিপেন্ড করতে পারি সাম্যাবস্থা, ভরের উপর, ক্ষমতা, শক্তির উপর। মনে করো যে দুইজন মানুষ যে কাজ করতে পারে আর একজন মানুষ ওই কাজ করতে পারে, তখন কিন্তু দুইজনকে এক সাইডে রাখবো আর একজনকে আরেক সাইডে রাখবো, কারণ কাজের উপর ভিত্তি করে সেটা হচ্ছে সাম্যাবস্থা। তো আমরা কিন্তু অনেক বিষয়ের উপর ভিত্তি করে সাম্যাবস্থা তৈরি করতে পারি, কিন্তু এই যে এই লা-শাতিলের নীতিতে যেই সাম্যাবস্থার কথা বলা হয়েছে সেটা কিন্তু কোনো ওজন বা ভর বা কাজের উপর ভিত্তি করে এই কথাটা বলা হয় নাই। লা-শাতিলের নীতিতে যে সাম্যাবস্থার কথা বলা হয়েছে সেটা হচ্ছে তোমার, ধরো তোমরা জানো যে একটা উভমুখী বিক্রিয়ায়, এই যে একটা উভমুখী বিক্রিয়া, এই বিক্রিয়াতে তোমার এই চিহ্নটা হচ্ছে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে NH3 তৈরি করতেছে, তার মানে এই যে এই পথে যাচ্ছে আর এই পথে কি আসতেছে। ধরো যখন একটি বিক্রিয়া শুরু হয়েছে, তখন হাইড্রোজেন শুরু হয়েছে, মাত্রই তুমি শুরু করছো, তখন নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে তোমার NH3 উৎপন্ন করবে। অর্থাৎ এই যে একটা বিক্রিয়া করে যে NH3 উৎপন্ন করছে সেটা কিন্তু একটা গতিশীল অবস্থা। এই যে এই গতিশীল অবস্থার মধ্যে তোমার এটা গতিশীল অবস্থা, অর্থাৎ নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে NH3 উৎপন্ন করলো, এটা একটা গতি, এটাকে বলা হয় সম্মুখ বিক্রিয়ার গতি। আর আমরা জানি যে উভমুখী বিক্রিয়ার দুইটা দিক, একটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া, একটা হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া। তো সম্মুখমুখী বিক্রিয়ার একটা গতি থাকে, ঠিক আছে। তো এই যে একটা গতি, তোমার প্রথমত নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করবে, করার পর NH3 উৎপন্ন করবে। এই NH3 উৎপন্ন তো প্রথম আস্তে আস্তে, মানে প্রথম নাইট্রোজেন আর হাইড্রোজেন একটু বেশি থাকবে আর NH3 প্রথম শুরুতে তো অল্প একটু থাকবে। যদি NH3 অল্প একটু থাকে, তাহলে কি NH3 পুনরায় বেশিভাবে বিক্রিয়া করে কি আবার নাইট্রোজেন আর হাইড্রোজেন তৈরি করতে পারবে না। কিন্তু তোমার প্রথমত কি করতে হবে, নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে বেশি পরিমাণে NH3 উৎপন্ন করতে হবে, তারপর এই NH3 পুনরায় আবার বিক্রিয়া করে নাইট্রোজেন আর হাইড্রোজেনে পরিণত হতে হবে। তখন কিন্তু এই যে NH3 বিক্রিয়া করে যে তোমার NH3 পুনরায় বিক্রিয়া করে যে নাইট্রোজেন আর হাইড্রোজেন পরিণত করলো, সেটাকে বলা হয় পশ্চাৎমুখী বিক্রিয়া,
ঠিক আছে, অর্থাৎ তোমরা জানো যে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে যখন NH3 উৎপন্ন করলো, পুনরায় NH3 বিক্রিয়া করে যখন নাইট্রোজেন আর হাইড্রোজেন উৎপন্ন করলো, তখন এখানে সম্মুখমুখী বিক্রিয়া আছে একটা, আর একটা হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া। অর্থাৎ এইখানে সাম্যাবস্থা বলতে আমরা বুঝবো সম্মুখমুখী বিক্রিয়া যে হচ্ছে সেটা কি পরিমাণ গতিতে হচ্ছে, আর পশ্চাৎমুখী বিক্রিয়া যে হচ্ছে সেটা কি পরিমাণ গতিতে হচ্ছে। অর্থাৎ তোমরা অলরেডি বুঝে ফেলছো যে সাম্যাবস্থাটা আসলে কার উপর ডিপেন্ড করে হবে, কোনো ভরের উপর ডিপেন্ড করে হবে না, কিন্তু এখানে উৎপাদের ভর আছে, বিক্রিয়কের ভর আছে, সেটার উপর হবে না। এখানে সাম্যাবস্থাটা অর্জিত হবে তোমার মানে সম্মুখমুখী বিক্রিয়ার গতির হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার গতির হার। সম্মুখমুখী বিক্রিয়া কিভাবে গতিশীল, মানে কি কত বেগে, মানে কি গতিতে NH3 উৎপন্ন করতেছে, আবার ওই একই গতিতে তোমার নাইট্রোজেন আর হাইড্রোজেন উৎপন্ন করবে, NH3 ভেঙে নাইট্রোজেন হাইড্রোজেন উৎপন্ন করবে। অর্থাৎ মোরাল অফ দ্য স্টোরিটা হচ্ছে সাম্যাবস্থা আমরা বলতে কি বুঝবো, কোনো একটি উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা বলতে আমরা কি বুঝবো, কোনো একটি উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা বলতে বুঝবো যেহেতু উভমুখী বিক্রিয়া, আবারও বলছি যেহেতু উভমুখী বিক্রিয়া, প্রথমত সম্মুখমুখী বিক্রিয়া থাকবে একটা, আর একটা হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া থাকবে। সম্মুখমুখী বিক্রিয়ার জন্য একটা গতির হার থাকবে, সম্মুখমুখী বিক্রিয়ার গতির হার, একটা হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়ার জন্য পশ্চাৎমুখী বিক্রিয়ার গতির হার থাকবে। এই সম্মুখমুখী বিক্রিয়ার গতির হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার যে গতির হার, দুইটা গতির হার যদি সমান হয় তাহলে ওই বিক্রিয়াকে বলা হবে সাম্যাবস্থা। তো শুরুতে কিন্তু প্রথম তোমার সম্মুখমুখী বিক্রিয়ার গতির হারটা একটু বেশি থাকে, আর পশ্চাৎমুখী বিক্রিয়ার গতির হারটা কিন্তু কম থাকে। আস্তে আস্তে বিক্রিয়ার সময় যেতে থাকবে, আর সম্মুখমুখী বিক্রিয়ার গতির হারটা আস্তে আস্তে কমতে থাকবে, আর পশ্চাৎমুখী বিক্রিয়ার গতির হারটা আস্তে আস্তে বাড়তে থাকবে। ঠিক ততক্ষণ পর্যন্তই তারা গতিটা মানে সাম্যাবস্থা যখন অর্জিত হবে, তখনই কিন্তু তোমার সম্মুখমুখী বিক্রিয়ার গতির হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার গতির হারটা কিন্তু সমান হয়ে যাবে। আর যদি সম্মুখমুখী বিক্রিয়ার গতির হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার গতির হার সমান হয়, তাহলে ওইটাকে বলা হবে বিক্রিয়াটির সাম্যাবস্থা। আশা করি তোমরা উভমুখী বিক্রিয়া এবং বিক্রিয়াটির সাম্যাবস্থা সম্পর্কে খুব ভালোভাবে ধারণা অর্জন করতে পারছো। তো লা-শাতিলের নীতি কোন কোন বিক্রিয়ার জন্য মানে গ্রহণযোগ্য, সেটা হচ্ছে এক, উভমুখী বিক্রিয়া। দ্বিতীয়ত, শুধু উভমুখী বিক্রিয়া হলেই হবে না, সেই বিক্রিয়াটা কি হতে হবে, সাম্যাবস্থা অর্জিত হতে হবে। তারপর একটু খেয়াল করো, তাপের উপর ভিত্তি করে বিক্রিয়া। তো দেখো আমরা লা-শাতিলের নীতিতে কিন্তু কয়টা জিনিস পড়ছি, সেটা হচ্ছে তাপ, চাপ আর হচ্ছে ঘনমাত্রা। অর্থাৎ তাপ, চাপ আর ঘনমাত্রা তিনটা বিষয় পড়ছি। এখন আমরা যদি না বলতে পারি যে এই বিক্রিয়াটা কি তাপ উৎপাদী হবে নাকি তাপ হারি হবে, ঠিক আছে, যদি না বলতে পারি তাহলে তাপ নিয়ে আমরা কাজ করতে পারবো না। আগে আমরা চিনে আসি যে তাপ উৎপাদী বিক্রিয়া আর তাপ হারি বিক্রিয়া কাকে বলে। যদি আমরা কোনো একটি বিক্রিয়া দেখে বলতে পারি যে এটা তাপ উৎপাদী বিক্রিয়া আর এটা তাপ হারি বিক্রিয়া, তাহলে কিন্তু আমরা লা-শাতিলের নীতিতে তাপের প্রভাবটা ব্যাখ্যা করতে পারবো। তো একটু খেয়াল করো, তাপের উপর বিক্রিয়া, এখন যে বিষয়টা আমরা বলবো সেটা হচ্ছে তাপের উপর ভিত্তি করে বিক্রিয়া। আমরা জানি তাপের উপর ভিত্তি করে বিক্রিয়া হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে তাপ উৎপাদী, একটা হচ্ছে তাপ হারি। তো তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপ হারি বিক্রিয়া কিন্তু আমাদের খুব ভালোভাবে চিনতে হবে। তো আমরা একটু খেয়াল করো যে তাপ উৎপাদী বিক্রিয়া কিভাবে চিনবো, যদি কোশ্চেনে দেওয়া থাকে তাহলে আমরা তাপ উৎপাদী বিক্রিয়া কিভাবে চিনবো। তোমরা কি কোশ্চেনে যদি দেওয়া থাকে একটা বিক্রিয়া দেওয়া থাকে, তাহলে তোমরা ধরার পর দেখবো তাপ লাগতেছে নাকি তাপ মানে ঠান্ডা লাগতেছে। যদি তাপ লাগে তাহলে বলবো তাপ উৎপাদী, আর যদি ঠান্ডা লাগে তাহলে বলবা তাপ হারি বিক্রিয়া। আসলে কিন্তু কি এটা হয় না, কিন্তু আমরা একটা বিক্রিয়া দেখে কিন্তু চিনতে হবে যে এটা তাপ উৎপাদী বিক্রিয়া নাকি তাপ হারি বিক্রিয়া। তো একটু খেয়াল করো, আমরা তাপ উৎপাদী বিক্রিয়া তিনভাবে, তাপ উৎপাদী এবং তাপ হারি বিক্রিয়া তিনভাবে চিনবো। এছাড়া অন্য কোনো উপায় নাই যে তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপ হারি বিক্রিয়া চিনার কোনো উপায় নাই। তিনভাবে যেটা চিনবো সেটা হচ্ছে, প্রথমত একটা বিক্রিয়া দেওয়া থাকবে, যেমন নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে তোমার NH3 উৎপন্ন করলো। এখানে ΔH এর মান মনে করো যে -99 কিলো জুল দেওয়া আছে, -99 কিলো জুল দেওয়া আছে। তো এই যে একটা বিক্রিয়া, এই বিক্রিয়ার ΔH এর মান -99 কিলো জুল। অর্থাৎ আমরা একটা বিক্রিয়া দেখতে মানে বলতে পারি, যদি কোনো একটা বিক্রিয়ার ΔH এর মান দেওয়া থাকে তাহলে আমরা সেটা বলতে পারবো যে এটা তাপ উৎপাদী নাকি তাপ হারি। প্রথমত ΔH এর মানের উপর ডিপেন্ড করবে একটা বিক্রিয়া তাপ উৎপাদী নাকি তাপ হারি। তো একটু খেয়াল করো, ΔH এর মান যদি ঋণাত্মক হয় তাহলে তাপ উৎপাদী। ভালো করে খেয়াল করো, ΔH এর মান যদি ঋণাত্মক হয় তাহলে কি হবে, সেই বিক্রিয়াটা কি হবে, তাপ উৎপাদী বিক্রিয়া হবে। মাথার মধ্যে রাখো কিন্তু। তারপর ΔH এর মান যদি ধনাত্মক হয় মানে পজিটিভ হয় তাহলে সেটা হবে
তাপহারী বিক্রিয়া, অর্থাৎ আমরা প্রথমত যেহেতু 3-4 ভাবে আমরা তাপ উৎপাদী বিক্রিয়া তাপহারী বিক্রিয়া চিনব, এর মধ্যে একটা হচ্ছে ডেল এইচ এর উপর ডিপেন্ড করে। ডেল এইচ এর মান যদি তোমার ঋণাত্মক হয় তাহলে সেটা হবে তাপ উৎপাদী বিক্রিয়া, আর ডেল এইচ এর মান যদি ধনাত্মক হয় সেটা হবে কি তাপ হারী বিক্রিয়া। বোঝা গেল? এই একটা। আরেকটা হচ্ছে তোমার লেখার উপর ডিপেন্ড করবে। যেমন আমি যে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন দিই বিক্রিয়া করাই তাহলে NH3 উৎপন্ন করবে, সাথে যদি আমি তাপ দিই তাহলে একটু খেয়াল করো, মানে তাপ দিলাম না, তাপটা বের হলো। দেখো তো এই যে এটা একটা বিক্রিয়া, এই বিক্রিয়ার মধ্যে তোমার এটা হচ্ছে উৎপাদ, এটা হচ্ছে উৎপাদ, এটা হচ্ছে বিক্রিয়ক। তো একটু খেয়াল করো, যদি কোনো বিক্রিয়ায় উৎপাদের মধ্যে প্লাস তাপ দেওয়া থাকে, মানে প্লাস তাপ দেওয়া থাকে, সেটা আমরা মনে করব তাপ উৎপাদী বিক্রিয়া। আর যদি উৎপাদে মাইনাস তাপ দেওয়া থাকতো, যদি মাইনাস তাপ দেওয়া থাকতো সেটাকে আমরা বলতাম তাপহারী বিক্রিয়া। কি বললাম? যদি উৎপাদের মধ্যে প্লাস তাপ দেওয়া থাকে তাহলে সেটাকে বলবো তাপ উৎপাদী বিক্রিয়া, আর যদি উৎপাদের মধ্যে মাইনাস তাপ দেওয়া থাকে সেটাকে বলবো কি তাপহারী বিক্রিয়া। আরেকটা বিষয় সেটা হচ্ছে বিক্রিয়কের মধ্যে, ধরো আমি নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন দিলাম, সেটা হচ্ছে মাইনাস তাপ দিলাম এখানে, ঠিক আছে? তো তাপ দিয়ে এখানে কি উৎপন্ন করালাম, সেটা হচ্ছে NH3 উৎপন্ন করাইলাম, এখানে সামথিং আরো কিছু উৎপন্ন হলো বা যাই হোক। তো এইখানে বিক্রিয়কে যদি মাইনাস দেওয়া থাকে, মাইনাস তাপ দেওয়া থাকে, তাহলে এটা কি মনে করবো আমরা তাপ উৎপাদী বিক্রিয়া। আর বিক্রিয়কে যদি তোমার প্লাস দেওয়া থাকতো তাহলে সেটা কি মনে করতাম আমরা তাপ হারী বিক্রিয়া, তাপ হারী বিক্রিয়া। তো একটু খেয়াল করো, নাইট্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে, যে মানে নাইট্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে আসলে বিক্রিয়া হয় না। যদি আমি বাহির থেকে তাপ দিই, মানে এখানে প্লাস তাপ মানে হচ্ছে বাহির থেকে আমি তাপ দিলাম, তাপ দেওয়ার ফলেই তোমার এটা উৎপন্ন হয়েছে, ঠিক আছে? তো আমরা দুইভাবে দেখতে পেলাম, একটা হচ্ছে ডেল এইচ এর উপর ডিপেন্ড করে তাপ উৎপাদী বিক্রিয়া আর তাপ হারী বিক্রিয়া দেখতে পেলাম। আরেকটা হচ্ছে তোমার ওই যে বিক্রিয়ার মধ্যে উৎপাদে যদি প্লাস দেওয়া থাকে তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া, আর যদি উৎপাদে মাইনাস আকার দেওয়া থাকে তাহলে তাপ হারী বিক্রিয়া। আর বিক্রিয়াকে যদি মাইনাস তাপ দেওয়া থাকে তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া, আর বিক্রিয়াকে যদি প্লাস আকার দেওয়া থাকে তাহলে সেটা হবে কি তাপ হারী বিক্রিয়া। তো একটু খেয়াল করো, আমি লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, এটা কি হবে তাপ উৎপাদী বিক্রিয়া, আর এটা হবে কি, ধরো আমি এখানে সুন্দরভাবে একটু লিখে দিচ্ছি, নাইট্রোজেন প্লাস হচ্ছে অক্সিজেন বিক্রিয়া করে তোমার এখানে কি উৎপন্ন করলো, নাইট্রিক অক্সাইড উৎপন্ন করলো 2 মোল, এখানে মাইনাস তাপ দেওয়া, তো এটা কি হবে তাপ হারী বিক্রিয়া। তারপর একটু খেয়াল করো, যদি এরকমটা দেওয়া থাকে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন মাইনাস তাপ, তো একটু খেয়াল করো NH3 উৎপন্ন করলো। এখানে যদি দেখো এখানে মাইনাস তাপ দেওয়া, তার মানে এটা কি বিক্রিয়া বলো তো, একটা তাপ উৎপাদী বিক্রিয়া, উৎপাদী বিক্রিয়া। আর যদি এখানে নাইট্রোজেন প্লাস অক্সিজেন প্লাস তাপ দেওয়া থাকতো তাহলে সেটা কি হতো তাপ হারী বিক্রিয়া। তো আশা করি তোমরা একটা উভমুখী বিক্রিয়া কাকে বলে সেটা জানতে পারছো, উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা কাকে বলে সেটা জানতে পারছো। তাপের উপর ভিত্তি করে বিক্রিয়া দুইভাবে শিখাইছি, একটা হচ্ছে ডেল এইচ এর মানের উপর ডিপেন্ড করবে, আরেকটা হচ্ছে বিভিন্নভাবে লিখে দেবে, তোমাকে প্রশ্নের মধ্যে লেখা থাকবে, সেটা হচ্ছে সেইভাবে নির্ণয় করতে হবে। তারপরেও আরও একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া নাকি তাপ হারী বিক্রিয়া, সেটা আমরা একটু বক্স আকারে দেখব যে এটা আসলে তাপ উৎপাদী হবে নাকি তাপ হারী হবে। এরকমভাবে অনেক পরীক্ষার মধ্যে এরকমভাবে দিয়ে দেয়। যেমন তোমার ধরো এখানে একটা বিক্রিয়া দেওয়া থাকবে, ধরো A প্লাস B বিক্রিয়া করা থাকলো, এখানে ধরো তোমার এইরকম চিহ্ন দেওয়া থাকবে, এরকম চিহ্ন দেওয়া থাকবে, তাহলে এটাকে কি মনে করব যে ওই বাহির থেকে তাপ নিচ্ছে, ওই কি করতেছে বলতো, বাহির থেকে তাপ নিচ্ছে। ধরো এটা একটা পাত্র, এই পাত্রের ভিতর A প্লাস B বিক্রিয়া করলো, ফলে তোমার উৎপন্ন করলো হচ্ছে বিভিন্ন সামথিং X উৎপন্ন করলো, X উৎপন্ন করার ফলে যদি এইরকম চিহ্ন দেওয়া থাকে তাহলে সেটা মনে করব কি তাপ হারী বিক্রিয়া, অর্থাৎ বাহির থেকে তাপ ওই নিচ্ছে।
ঠিক আছে। আর যদি তোমার এইরকম চিহ্ন দেওয়া থাকে, ধরো এখানে বি প্লাস সি বিক্রিয়া করে ওয়াই উৎপন্ন করলো, ঠিক আছে, এইখানে যদি এরকম চিহ্ন দেওয়া থাকে তাহলে এটা কি মনে করবো আমরা? তাপ উৎপাদী বিক্রিয়া। অর্থাৎ এই যে পাত্রের গায়ে থেকে তাপটা বিচ্ছুরিত হচ্ছে, চতুর্দিকে ছড়ে যাচ্ছে, এটাকে বলা হবে তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী, আর এটা কি বলা হবে? তাপ হারি। তো আশা করি তোমাদের কোশ্চেনে লা শাতিলের নীতি থেকে যে কোশ্চেনগুলো হবে, যদি একটা প্রশ্ন দেওয়া থাকে, যদি তোমরা ধরতে না পারো তাহলে এই তিনটা জিনিস অ্যাপ্লাই করবো। তিনটা জিনিস অ্যাপ্লাই করলে একটা অবশ্যই ধরতে পারবা, যেটা তাপ উৎপাদী হবে নাকি তাপ হারি বিক্রিয়া হবে। তো যদি এরকম থাকে তাহলে সেটা কি হবে? তাপ উৎপাদী বিক্রিয়া। আর যদি এরকম হয় তাহলে সেটা হবে কি? তাপ হারি বিক্রিয়া। তো আমরা আশা করি তাপ উৎপাদী এবং তাপ হারি বিক্রিয়াটা খুব ভালোভাবে শিখে ফেলছি। তো একটু খেয়াল করো, এখন যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে ঘনমাত্রা।